জানি যে 29 তারিখ সোমবার দিন ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এই দুটি বিলই পাশ হয়ে গিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিল অবশ্য ওই দিন পাশ হয়েছে, সেটা হচ্ছে ইউসিসি, ইউনিভার্সাল সিভিল কোড, যদিও সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। পশ্চিমবঙ্গ বিধানসভা পাশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা মনে করেছেন যে আইন দুটি প্রয়োজন। আমি একটা কথা প্রসঙ্গে একটু বলে রাখা দরকার, আমি দেখলাম অ্যাসেম্বলি বুলেটিন দেখছিলাম অ্যাসেম্বলি ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ওয়েবসাইটে, এই দুটি বিল পাশ করার জন্য দুটি বিল মিলিয়ে, অর্থাৎ পাবলিক সেফটি এবং অন্য যে বিলটির কথা আমরা বলছি, দুটি বিল মিলিয়ে 2 ঘন্টা সময় মাত্র আলোচনার জন্য রাখা হয়েছিল। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার এবং পাবলিক সেফটি দুটি বিষয় যে একটু গুরুত্বপূর্ণ বিল, এই দুটো বিল নিয়ে আলোচনার জন্য মাত্র 2 ঘন্টা সময় রাখা হয়েছিল। তার মধ্যে বিল পেশ করে বিবেচনা করে মাননীয় বিধায়করা পাশ করেছে। গুন্ডামি দমনের জন্য দেশে তো আইন ছিল না এমন নয়, তাহলে কথা হচ্ছে যে এই নতুন দুটি আইনে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই আইনগুলির কি দরকার ছিল? তৃতীয় যে বিষয়টা, কেন বিরোধীরা আপত্তি করছেন, অনেক মানবাধিকার সংগঠন তারা আপত্তি করছেন, অনেকে বলছেন এগুলো অত্যন্তই বিতর্কিত। যেমন অপরাধ সংঘটন করলে, অপরাধ ঘটলে তারপরে অপরাধীকে ধরে শাস্তি দেওয়ার বিধান তো সব আইনেই রয়েছে। অপরাধের সম্ভাবনায় এখানে এই নতুন আইনে মানুষকে আটকে রাখার বিধান রয়েছে, সরকারের হাতে, রাষ্ট্রের হাতে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে। এবং আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ইত্যাদি ধ্বংস করলে তার ক্ষতিপূরণ আদায়ের জন্য অত্যন্ত কঠোর বিধান রয়েছে। কি রয়েছে আইনে, এর প্রয়োজন ছিল কিনা, বিতর্কটা কি নিয়ে? আমি শ্রমিক আপনার কাছে প্রথমে যাব এবং এইটাই আমার প্রশ্ন যে আইনগুলোতে কি রয়েছে, নতুন কি রয়েছে, এটা আমার প্রথম প্রশ্ন। তারপরে আমরা আসবো যে প্রয়োজন ছিল কিনা, বিতর্কটা কি তা নিয়ে। দেখুন, আইনগুলোতে তো অনেক কিছুই রয়েছে। আমি যদি একদম গোড়ার কথায় যাই, এই আইনগুলো কিন্তু যেভাবে আমরা দেখি আর কি, এগুলোকে আমরা বলতে পারি প্রিভেন্টিভ ডিটেনশন লস। মানে প্রিভেন্টিভ ডিটেনশন কেন না, ইউজুয়ালি যেটা সুচিত্রবাবু বললেন যে আমরা কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর আইন, মানে আইন আর কি, মানে আইনের জায়গাটা, স্কোপটা রাইজ করে যে ঠিক আছে, আমি ধরলাম, আমি ইনভেস্টিগেট করলাম, চার্জশিট হলো, ট্রায়াল হলো, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু প্রিভেন্টিভলি কিছু স্টেপস নেওয়া হচ্ছে। মানে এই আইনগুলো খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা যদি দেখেন, মানে পপুলার মিডিয়াতে এই আইনগুলোকে, এই দুটো আইনকে কালেকটিভলি বলা হচ্ছে গুন্ডা অ্যাক্ট। এবার এই গুন্ডা অ্যাক্ট বা গুন্ডা বিল এর কিন্তু একটা, আমি বলবো, একটা কলোনিয়াল ইতিহাস আছে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন মানুষকে গুন্ডা হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া। এটা হচ্ছে, মানে এটা ছিল এই টিপিক্যালি এই গুন্ডা অ্যাক্টগুলোর বিষয়বস্তু। এবার এই আইনগুলোকে কেন গুন্ডা অ্যাক্ট বলা হচ্ছে? এই আইনগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে কি, যে আমরা কিছু অফেন্ডার, হ্যাবিচুয়াল অফেন্ডার এবং এমন মানুষ যে অপরাধ সংগঠিত করতে পারে বা সংগঠিত করার তাদের মধ্যে সমূহ সম্ভাবনা আছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি এবং এক্সিকিউটিভকে এই অথরিটি দেওয়া হচ্ছে যে এই আইডেন্টিফিকেশনের বেসিসে তাদের এগেনস্টে কিছু প্রিভেন্টিভ অ্যাকশন। এবার এই অ্যাকশনগুলো কি হতে পারে? যেমন এখানে এই আইনে এক জায়গায় আছে যে ইট ক্যান লিড টু এক্সটার্নমেন্ট। মানে আমি যে জায়গায় বসবাস করি সাধারণত, আমাকে সেই জায়গা থেকে বাইরে গিয়ে কোথাও থাকতে হবে এবং আমি কিন্তু নেক্সট এত মাস বা এত দিন আমি সেই জায়গায় ফিরতে পারবো না। এটা একটা জায়গা আছে। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাকে প্রিভেন্টিভ কাস্টাডিতে নেওয়া হতে পারে, কারণ আমাকে প্রিভেন্টিভ কাস্টাডিতে নেওয়ারও উদ্দেশ্যটা হচ্ছে যে আমি মানে অপরাধটা সংগঠিত করতে পারলাম না। সুতরাং ওই ডাক্তারির ভাষায় যেটাকে বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এখানেও খানিকটা ওই প্রিভেনশনের জায়গাটাকেই কিন্তু ফোকাস করা হচ্ছে। কারণ আপনারা যদি এই আইনগুলো স্টেটমেন্ট অফ অবজেক্টস এন্ড রিজনসটা দেখেন,
সেখানে পরিষ্কার এটা বলা হচ্ছে যে দেখুন আমাদের এক্সিস্টিং অনেক আইন আছে ঠিকই, কিন্তু এই আইনগুলো প্রথমত হচ্ছে এই আইনগুলো খুব এফেক্টিভ নয় টু প্রিভেন্ট অ্যাক্টস অফ ক্রাইম, এবং স্বাভাবিকভাবে এখানে একটা আমরা যেহেতু মানে কথায় কথায় বিগত 15 বছর কি হয়েছে ইত্যাদি ইত্যাদি উদাহরণের দিকে চলে যাই, অনেক উদাহরণ আমরা মানে আমরা অ্যাসেম্বলি ডিসকাশন যেটুকু ডিসকাশন হয়েছে তার মধ্যে অনেক উদাহরণের কথাও হয়েছে, হয়তো স্বাভাবিক মানে যৌক্তিকভাবেই হয়েছে। আরেকটা জায়গা যেখানে যেটা এই আইনে বলছে যে অন্যান্য রাজ্যেও কিন্তু এরকম আইন আছে, কিছু কিছু রাজ্যের উদাহরণ দেওয়া হয়েছে। তো এই দুটো যুক্তিতে একটা প্রিভেন্টিভ ডিটেনশন ল, মানে আমি যদি আইনটাকে ধরুন একটা লোয়েস্ট কমন ডিনোমিনেটরের জায়গায় নিয়ে যাই, এটা কিন্তু একটা প্রিভেন্টিভ ডিটেনশন ল। এখন আপনি একটা প্রশ্ন করেছেন সুদীপ্তবাবু যে মানে এইভাবে কি আমাদের আইনের বেসিক ভিত্তিটাকে আমরা বদলাতে পারি? ইউজুয়ালি পারি না, কারণ আমরা ক্রিমিনাল ল, কিন্তু এটা তো আলটিমেটলি ক্রিমিনাল লর কিন্তু একটা বেসিক প্রিজাম্পশন হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। কিন্তু পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে যে আমরা মোটামুটি আমাদের সংবিধান আসার পর থেকেই আমরা দেখেছি যে আমাদের সংবিধান কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য একটা প্রভিশন আর্টিকেল 22 রেখে দিয়েছে। সুতরাং প্রিভেন্টিভ ডিটেনশন প্রভিশন যে নেই বা হতে পারে না সেটা নয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি আর্টিকেল 19 দেখি, যেখানে আমাদের লিবার্টিস গুলোর কথা বলা হয়েছে, মানে আমাদের ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন বলুন, ফ্রিডম অফ মুভমেন্ট বলুন, ফ্রিডম অফ রেসিডেন্স বলুন, যা কিছু বলুন, প্রত্যেকটাই কিন্তু কামস উইথ মানে স্কোপ ফর আ রিজনেবল রেস্ট্রিকশন, এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা কিন্তু ক্যান বি ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার। এবার আরেকটা জায়গা এখানে আমার বলার দরকার, যে এটা আমরা অনেক সময় এই ব্যাপারটাকে হয়তো খুব একটা গুরুত্ব সহকারে দেখি না। আমাদের সংবিধানে যে কথাটা বলা আছে যে স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস বাই ল ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার, ইন দ্য ইন্টারেস্ট অফ মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার। এখানে কিন্তু শব্দটা নয় যে ফর দ্য মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার। এবার এইটা হয়তো আমাদের কাছে মানে খুব মনে হচ্ছে খুব সূক্ষ্ম একটা নিটপিকিং, কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন আদালত এইভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করেছে যে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার, মানে এর স্কোপটা ফর পাবলিক অর্ডারের থেকে অনেক বেশি ওয়াইড। সুতরাং রাষ্ট্র যদি মনে করে যে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার আমার কিছু স্টেপস নেওয়া উচিত, তাহলে সে নিতেই পারে। এটা হলো একদিকের আর্গুমেন্ট, এবং আই এম শিওর এই আইনের পেছনেও এই আর্গুমেন্টটা একটা যুক্তি হিসেবে সরকার দাঁড় করানোর চেষ্টা করবে। এবার উল্টো দিকের আর্গুমেন্টটা কি? উল্টো দিকের আর্গুমেন্ট প্রধানত দুটো। একটা হচ্ছে যে এই যে আমরা কিন্তু একটা মানে আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় একটা টেস্টের কথা বলেছে, যে টেস্টটা হচ্ছে প্রক্সিমেট নেক্সাস। যে তুমি রাষ্ট্র, তুমি তো কারোর এগেনস্ট অ্যাকশন নিতেই পারো, তুমি হয়তো ব্যাপারটাকে লেজিটিমাইজ করে দেবে, বলবে যে এটা ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার আমি অ্যাকশনটা নিলাম। কিন্তু এর মানে কি এই যে আমার সঙ্গে দূর দূরান্তেও কোনো পাবলিক অর্ডার ডিস্টারবেন্স ক্রিয়েট করার কোনো রিলেশনশিপ নেই, শুধুমাত্র সরকার পলিটিক্যাল ভেন্ডেটা বা পলিটিক্যাল কোনো কারণে বা অন্যান্য কোনো কারণে আমার বিরুদ্ধে অ্যাকশন নিল, আমার ফ্রিডম অফ স্পিচকে কার্ভ করলো, আমার ফ্রিডম অফ রেসিডেন্সকে কার্ভ করলো, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে কার্ভ করলো? এটা তো হতে পারে না, তো লজিক্যালি হতে পারে না। সেজন্য প্রক্সিমেট নেক্সাস এস্টাবলিশ করাটা খুব দরকার, যে কি না আমার বিরুদ্ধে তখনই কোনো অ্যাকশন প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া যাবে যখন একদম একদম ক্লিয়ার একটা ইন্ডিকেশন থাকবে যে না নিলে আমি কিন্তু পাবলিক অর্ডারকে ডিসরাপ্ট করবই। তো এই নেক্সাসটা এস্টাবলিশ করাটা কিন্তু এর প্রয়োজনীয়তার কথা কিন্তু সুপ্রিম কোর্ট অনেক ডিসিশনে বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট আরেকটাও কথা বলেছে, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি, যে আমি কোনো আইন দিয়ে কোনো রাইটকে কার্ভ করতে পারি, কোনো ফান্ডামেন্টাল রাইটকে করতে পারি, কিন্তু সেই আইনটা কিন্তু কয়েকটা বেসিক স্ট্যান্ডার্ডস কিন্তু সেটা মানে সেই আইনটাকে মেনটেন করাতে হবে। সেগুলো কি না, বেসিক্যালি চারটে। এক, যে এই দিস মেজার হ্যাজ এ লেজিটিমেট গোল। দ্বিতীয়, ইট ইজ এ সুটেবল মিনস অফ রিচিং দ্যাট গোল। তৃতীয়, it creates the least amount of restriction possible on the fundamental right. এবং চতুর্থ, it does not have a disproportionate impact on the right holder. এবার আমাদের মানে আমাদের মনে এই এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক
যে এটা কি লিস্ট রেস্ট্রিকটিভ এই আইনটা, এর থেকে কি লেসার রেস্ট্রিকটিভ পসিবিলিটিস ছিল, এটা কি প্রপোর্শনেট, যে আমি আমি দেখুন আমি আমি আইনের মানে কেন সরকার এই আইনটা আনতে চাইছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ প্রসঙ্গটা রাজনৈতিক। কিন্তু আমি পিওরলি একটা মানে সংবিধান, যেহেতু আমি কনস্টিটিউশনাল ল পড়াই, আমি শুধুমাত্র সেই লেন্স থেকে আমি এটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো আসতে বাধ্য যে এর থেকে লেসার রেস্ট্রিকটিভ কোনো মিনস ছিল কিনা, যে আমি একটা অ্যাডভাইজারি বোর্ড বলবে এবং তার সামনে আমার কোনো লিগাল রিপ্রেজেন্টেশন থাকবে না, এবং সেই অ্যাডভাইজারি বোর্ডের বেসিসে তার তার মানে বক্তব্যের বেসিসে আমাকে 1 বছর অব্দি প্রিভেন্টিভ কাস্টাডিতে রাখা যায়। এর থেকে লেসার রেস্ট্রিকটিভ কোনো মেজার ছিল কিনা বা সম্ভব কিনা, এই প্রশ্নগুলো আসবে। সব শেষে আমি একটা কথা বলি যে আমি ওই 2 ঘন্টার যে মানে বিধানসভা অধিবেশন তার একটা আমি এক্সার্প্ট আমি দেখেছিলাম মিডিয়াতে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আমি সদনের সবাইকে মানে একদম নিশ্চিন্ত করছি যে আমি, এবং উনি কয়েকজন বিধায়কের নাম করে বলেছেন যে এটা আপনার বিরুদ্ধে ব্যবহার হবে না, আমি বুঝতে পারছি আপনারা হয়তো আমার বিরোধী, কিন্তু আপনাদের বিরুদ্ধে পলিটিক্যাল ভেন্ডেটার কারণে ব্যবহার করা হবে। তো এটা খুব মানে আমি বলবো খুব সদর্থক উনি কথা বলেছেন। কিন্তু দেখুন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা প্রমিস। এখন আমরা মানে কি হয় যে আবার এই কনস্টিটিউশনের ইতিহাসটা তো বেশ পুরনো। আমাদের কনস্টিটিউশনের ইতিহাসে, আমাদের সংবিধানের ইতিহাসে 1951 সালে যখন ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসে, একটি অত্যন্ত ড্রাকোনিয়ান একখানা প্রভিশন আসে, তার নাম হচ্ছে 9 শিডিউল, যেটা কিনা যে কোনো আইন যেটা 9 শিডিউলের মধ্যে পড়বে সেটা একরকম ফান্ডামেন্টাল রাইট স্ক্রুটিনি থেকে কমপ্লিটলি ইমিউনাইজড হয়ে যাবে। এবং এই আইনটি এনেছিলেন পণ্ডিত নেহরু নিজে। তো এই 9 শিডিউল যখন আসছিল তখন স্বাভাবিকভাবেই এই লোকসভাতেও ঠিক এরকমই প্রশ্ন এসেছিল যে এটাতে তো অপব্যবহারের সমূহ সম্ভাবনা। পণ্ডিত নেহরু তখন বলেছিলেন যে আমি আপনাদেরকে প্রমিস করছি যে এই আইনটা অপব্যবহার করা হবে না। এই 9 শিডিউলের মাধ্যমে একমাত্র সেই আইনগুলোকে ইমিউনাইজ করা হবে যে আইনগুলো ল্যান্ড রিফর্মস জনিত, মানে ল্যান্ড রিফর্মস বিষয় সংক্রান্ত। এবার মজাটা কি হলো, পণ্ডিত নেহরুর নিজের মেয়ে পরবর্তীকালে ওই এলাহাবাদ হাইকোর্টের সেই বিখ্যাত জাজমেন্টের পর রেট্রোস্পেক্টিভলি আমাদের দেশের ইলেকশন লগুলো বদলে দিলেন, এবং সেই ইলেকশন লটাকে কিন্তু 9 শিডিউলের মধ্যে, সেই রেট্রোস্পেক্টিভলি বদলানো ইলেকশন লটাকে 9 শিডিউলের মধ্যে এনে দিলেন। মানে ওনার বাবার করা প্রতিজ্ঞা উনি কিন্তু রাখলেন না। তো আমরা জানি যে মানে হয়তো সরকারের একটা খুব অত্যন্ত সদর্থক প্রয়াস, আমরা নতুন সরকার এসেছে, আমি মানে একদম কি বলবো, আমি এটা মানতে রাজি আছি যে অত্যন্ত যুক্তিযুক্ত কারণেই আইনটা আসছে, এবং এই আইনটা কোনো রকম পলিটিক্যাল ডিসেন্ট বা কোনো রকম সিভিল রাইটস অ্যাক্টিভিস্টের উপর ব্যবহার করা হবে না। এটা সত্যিই ওই হুমায়ুন, জাহাঙ্গীর ইত্যাদি ইত্যাদি যা যা আমরা বিভিন্ন সময় নাম শুনি, পুষ্পা ইত্যাদি, তাদের জন্যই করা হয়েছে। আমার তাতে এটা মানতে কোনো আপত্তি নেই। কিন্তু আজকে যদি সেটা করা নাও হয়, এরকম একটা খুব ব্রডলি ওয়ার্ডেড আইন পরবর্তীকালে যে অপব্যবহার হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এইটাই আমার ভয়। আমার ভয় হচ্ছে যে এই আইনটা হয়তো আবার আবার বলছি আমি অত্যন্ত সদর্থক, কিন্তু যদি কোনোদিন কোর্টে চ্যালেঞ্জ হয়, এবং হয়তো হবেই কোনো না কোনো দিন, মানে কেউ না কেউ তো হয়তো চ্যালেঞ্জ করবে, মানে দেয়ার ইজ আ পসিবিলিটি যে হয়তো কিছু কিছু প্রভিশন যেহেতু একটু একটু ব্রড, যেহেতু একটু ভেগ, আমরা ইউজুয়ালি একটা ইন্টারপ্রিটেশন একটা কথা ব্যবহার করি রিডিং ডাউন, এই কিছু কিছু প্রভিশনের কিন্তু রিডিং ডাউন হওয়ার সম্ভাবনা একেই যাচ্ছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যা বলে সেই অনুযায়ী